সাশ্রয়ী মূল্যে টিকা নিশ্চিতের আহ্বান প্রধানমন্ত্রীর। রোহিঙ্গা সংকট সমাধানে গঠনমূলক উদ্যোগের তাগিদ। আগামী বছরের জুনেই পদ্মা সেতুতে চলবে যানবাহন। ঢাকা আশুলিয়া এক্সপ্রেসওয়ে নির্মাণ কাজের উদ্বোধন। করোনায় সংক্রমণ ও মৃত্যু হার নিম্নগামী। বিমানবন্দরে ল্যাব চালু হলেও ঠিক হয়নি পরীক্ষা শুরুর দিনক্ষণ। আসছে সৌদি বিনিয়োগ। আগামী সপ্তাহের মধ্যে G2G পর্যায়ে চুক্তি, জানালেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা। হত্যাকাণ্ডের 6 বছর পর ধরা পড়ল খুনি। পিবিআইয়ের তদন্তে বের হলো রহস্য। শুনছিলেন ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনাম। আমন্ত্রণ জানাচ্ছি সন্ধ্যা 7টার 21 সংবাদে। আপনাদের সাথে আছি আমি রিয়াজ হাফিজ। দর্শক, 21 টেলিভিশনের সংবাদ একই সাথে সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ www.facebook.com/2124 অনলাইনে। কোভিড মহামারী মোকাবেলায় অন্তর্ভুক্তিমূলক ও বৈশ্বিক পরিকল্পনা গ্রহণের আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। জাতিসংঘের ৭৬তম সাধারণ পরিষদ অধিবেশনে সার্বজনীন ও সাশ্রয়ী মূল্যে টিকা নিশ্চিতেরও প্রস্তাব দিয়েছেন তিনি। এছাড়া রোহিঙ্গা প্রত্যাবাসনে গঠনমূলক উদ্যোগ নেওয়ার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী। বিস্তারিত আকবর হোসেন সুমনের রিপোর্টে। বিশ্বব্যাপী কোভিড মহামারীর বিপর্যস্ত সময়ে জাতিসংঘের ৭৬তম সাধারণ পরিষদ অধিবেশনে যোগ দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। জাতির পিতা শেখ মুজিবুর রহমানের পদাঙ্ক অনুসরণ করে বরাবরের মতো বাংলায় ভাষণ দেন বঙ্গবন্ধু কন্যা। বাংলাদেশ আঞ্চলিক প্রতিবেশী দেশগুলোর চাইতে এগিয়ে রয়েছে। বিশ্বসভায় করোনা মোকাবেলা করে অর্থনীতির চাকা সচল রাখতে আওয়ামী লীগ সরকারের সাফল্য তুলে ধরেন প্রধানমন্ত্রী। কেউ পিছনে পড়ে থাকবে না। ৬ দফা প্রস্তাবে কোভিড মহামারীকে অভিন্ন শত্রু উল্লেখ করে টিকাকে বৈশ্বিক সম্পদ হিসেবে বিবেচনার আহ্বান জানান। সবার জন্য ন্যায়সঙ্গত সাশ্রয়ী মূল্যে টিকার প্রাপ্যতা নিশ্চিত করতে হবে। অবিলম্বে টিকা প্রযুক্তি হস্তান্তর টিকার সমতা নিশ্চিত করার একটি উপায় হতে পারে। বাংলাদেশের রোহিঙ্গা আশ্রয়নের ৫ম বছরে পুনর্বাসিত এই জনগোষ্ঠীর বিষয়ে বিশ্ব নেতাদের প্রতিশ্রুতির কথা মনে করিয়ে দেন প্রধানমন্ত্রী। বলেন, সংকটের সমাধান মিয়ানমারেই। রোহিঙ্গা সংকটের সৃষ্টি মিয়ানমারে, সমাধানও রয়েছে মিয়ানমারের হাতে। রাখাইন রাজ্যে তাদের মাতৃভূমি, সেখানে তারা নিরাপদ, টেকসই ও মর্যাদাপূর্ণ প্রত্যাবর্তনের মাধ্যমেই কেবল এই সংকটের স্থায়ী সমাধান হতে পারে। জলবায়ু ঝুঁকিকে নিয়ামক হিসেবে পরিণত করতে মুজিব জলবায়ু সমৃদ্ধি পরিকল্পনা দশক ২০৩০ কর্মসূচি গ্রহণ করা হয়েছে বলে জানান প্রধানমন্ত্রী। ধনী ও শিল্পোন্নত দেশগুলোকে কার্বন নিঃসরণের জন্য ক্ষতিপূরণ প্রদান এবং টেকসই অভিযোজনের জন্য অর্থায়ন ও প্রযুক্তি অবাধ হস্তান্তরের আহ্বান জানাচ্ছি। সংকীর্ণ রাজনৈতিক স্বার্থের ঊর্ধ্বে উঠে বৈশ্বিক সংহতি ও পারস্পরিক সহযোগিতার আহ্বান জানান বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা। সব ধরনের মতভেদ ভুলে গিয়ে আমাদের অবশ্যই অভিন্ন মানব জাতি হিসেবে মাথা তুলে দাঁড়াতে হবে। সম্মিলিত শক্তিকে কাজে লাগিয়ে সবার জন্য আবারও সমৃদ্ধ বিশ্ব গড়ে তুলতে হবে। বিশ্বসভায় ৭৫-এর ১৫ই আগস্ট পরিবারের সদস্যদের নির্মমভাবে হত্যার ন্যায় বিচার পাওয়ার প্রত্যাশাও ব্যক্ত করেন প্রধানমন্ত্রী। সারা বিশ্বে শান্তি ও ন্যায় বিচার প্রতিষ্ঠার এই মহান সংস্থার সামনে বিগত প্রায় ৪৬ বছর আগে আমার পরিবারের সদস্যদের নির্মমভাবে হত্যার ন্যায় বিচার পাওয়ার প্রত্যাশার কথা তুলে ধরতে চাই। আকবর হোসেন সুমন, ২১ টেলিভিশন। যারা দেশের সমালোচনা করছে জাতি তাদের ঘৃণা জানাবে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রবাসীদের দেয়া সংবর্ধনা অনুষ্ঠানে প্রধানমন্ত্রী বলেন, বাংলাদেশ এখন গর্ব করার জায়গায় পৌঁছেছে। অপপ্রচারের জবাবে তিনি বলেন, যারা নিজেরা চোর তারা সবাইকেই তাই মনে করে। অনুষ্ঠানে যুক্তরাষ্ট্র প্রবাসীদের দেশে বিনিয়োগের আহ্বান জানান প্রধানমন্ত্রী। আরও জানাচ্ছেন প্রণব চক্রবর্তী।
জাতিসংঘের সাধারণ অধিবেশনে ভাষণ শেষে স্থানীয় একটি হোটেলে যুক্তরাষ্ট্র প্রবাসীদের দেয়া নাগরিক সংবর্ধনা অনুষ্ঠানে ভার্চুয়ালি যোগ দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আমরা বাংলাদেশ আমার দেশ, গর্ব করবার মতো জায়গায় আমরা আসতে পেরেছি। বক্তৃতায় প্রধানমন্ত্রী বলেন, বাংলাদেশ এখন বিশ্বের বিস্ময়, সবার সাথে সুসম্পর্ক, কারো সাথে বৈরিতা নয়। এই নীতির কারণে বাংলাদেশের সামনে এখন অবারিত দুয়ার। আমাদের দেশে যারা বিনিয়োগ করতে আসছেন বা ব্যবসা বাণিজ্য অথবা আমরা যদি যাই করি, সবাই সঙ্গে কিন্তু ভালো সম্পর্ক রেখে যাচ্ছি। মানে কেউ কোনো বৈরিক কথা বা কোনো কিছু এই প্রশ্ন কেউ এখন আর তুলতে পারে না। নানা অপপ্রচারের জবাবও দেন বঙ্গবন্ধু কন্যা। বলেন, যারা দেশের উন্নয়ন চায় না তারা জাতির কাছে ঘৃণিত হবে। কেউ বলেছে আমরা কি কত বস্তা না কত ট্রাক বৈদেশিক মুদ্রা নিয়ে নাকি বিমানে এসেছি। যারা এই কথাগুলি বলেছে তারা যখন বিষয়টা জানে, তো সে ট্রাকগুলি গেল কোথায়, রাখলাম কোথায়, কি সেটা একটু তারা খোঁজটা দিই। খালেদা জিয়া ক্ষমতায় থাকতে প্রায় 150 সুটকেস নিয়ে চলে গিয়েছিল সৌদি আরবে। সেখানে লকার ভাড়া করে 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 অনেক জিনিস নাকি রেখে এসেছিল, শোনা যায়। এখন যাদের এই সমস্ত বদ অভ্যাস, তারা সবাইকে নিজের চোর দেখে সবাইকে ওরকমই মনে করে। অনুষ্ঠানে প্রবাসীদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন প্রধানমন্ত্রী। দেশের উন্নয়নে প্রবাসীদের আরো বেশি বিনিয়োগ করার আহ্বান জানান তিনি। প্রবাসী যারা, তারা কিন্তু বাংলাদেশে এখন বিনিয়োগ করতে পারে না। শুধু আমেরিকান করবে তা না, আপনারা যারা প্রবাসী আমেরিকানরা আছেন, তারা যতদূর পারেন বাংলাদেশে তাদের জন্য বিনিয়োগ করতে আমরা আরো অনেক বেশি প্রণোদনা দিয়ে থাকি, অনেক বেশি সুযোগ দিচ্ছি। আর আমরা আলাদা বিশেষ অর্থনৈতিক অঞ্চল করে দিচ্ছি, যেখানে আপনারা বিনিয়োগ করতে পারেন। আগামীর উন্নত সমৃদ্ধ সোনার বাংলা গড়তে সবার সহযোগিতাও চান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এখন গ্রামের তৃণমূল মানুষটার আর্থিক উন্নতিটা হচ্ছে কিনা তার উপর আমরা বেশি গুরুত্ব দিয়ে থাকি। প্রণব চক্রবর্তী, 21 টেলিভিশন, ঢাকা। আগামী বছরের জুনেই পদ্মা সেতুতে চলবে যানবাহন। এ সময়ের মধ্যে নির্মাণ কাজ শেষ করে স্বপ্নের পদ্মা সেতুর উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ঢাকা আশুলিয়া এক্সপ্রেসওয়ে প্রকল্পের নির্মাণ উদ্বোধনী অনুষ্ঠানে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের এ তথ্য জানিয়েছেন। এছাড়া আগামী বছরের মধ্যে চট্টগ্রামের কর্ণফুলী টানেল, মেট্রো রেল ও চালু হবে বলে জানান ওবায়দুল কাদের। বিস্তারিত জানাচ্ছেন রিয়াজ সুমন। দেশের উত্তর পশ্চিম এবং দক্ষিণ পশ্চিম অঞ্চলের মানুষকে ঢাকার ভেতরের যানজট এড়িয়ে শহরের এক প্রান্ত থেকে আরেক প্রান্তে দ্রুত সময়ের মধ্যে পার করতে চলছে এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মাণ প্রকল্প। বর্তমানে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ঢাকা চট্টগ্রাম মহাসড়কের কুতুবখালী পয়েন্টে ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ের নির্মাণ কাজ চলছে। এর উদ্বোধন হবে 2023 সালের মধ্যে। এবার এর সাথে যোগ হলো ঢাকা আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ে প্রকল্প। আশুলিয়ায় প্রকল্পটির নির্মাণ কাজের উদ্বোধন করেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী। 16,901 কোটি টাকার এ প্রকল্পে চীনের এক্সিম ব্যাংক থেকে পাওয়া যাবে 10,950 কোটি টাকা। 24 কিলোমিটার দীর্ঘ এই উড়াল সেতুটি বিমানবন্দরকে আশুলিয়া নবীনগর হয়ে ঢাকা ইপিজেডকে যুক্ত করবে বলে জানান সেতুমন্ত্রী। 2026 সালে শেষ হবে প্রকল্পের কাজ। এখানে বিআরটি প্রজেক্টের মতো যেন রাস্তায় মানুষের ভোগান্তি না হয়, সেটা দেখে আপনাদেরকে এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মাণ কাজ করবেন এবং এখানে জনভোগান্তির জন্য আমাকে যেন বারবার ছুটে আসতে না হয়। সেতুমন্ত্রী জানান 2022 সালের জুন মাসে পদ্মা সেতুর উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এর আগেই শেষ হবে প্রকল্পের নির্মাণ কাজ। যে আগামী বছর ইনশাল্লাহ জুনের মধ্যেই আমরা পদ্মা সেতুর নির্মাণ প্রক্রিয়া শেষে উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনা। এছাড়া চট্টগ্রামের বঙ্গবন্ধু কর্ণফুলী টানেল, ম্যাস র্যাপিড ট্রানজিট, মেট্রো রেল, এমআরটি লাইন 6 সহ কয়েকটি মেগা প্রকল্প আগামী বছর উদ্বোধন করা হবে বলেও জানান মন্ত্রী। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কর্ণফুলী টানেল। রিয়াজ সুমন, 21 টেলিভিশন, ঢাকা। করোনায় 24 ঘন্টায় মারা গেছে আরও 25 জন ও শনাক্ত 818। সুস্থতার হার 15 লাখেরও বেশি। পরীক্ষার বিপরীতে দৈনিক সংক্রমণ হার 4.59%। এদিকে বিমানবন্দরে প্রস্তুত করোনা পরীক্ষার ল্যাব।
তবে কবে থেকে পরীক্ষা শুরু হবে তা ঠিক হয়নি বলে জানিয়েছেন স্বাস্থ্য অধিদপ্তর। সহকর্মী তৌহিদুর রহমানকে সাথে নিয়ে স্মৃতিমণ্ডলের রিপোর্ট। করোনা সংক্রমণ ও মৃত্যু দুটোই কমছে, হাসপাতালগুলোতে নেই রোগীর চাপ। স্বাস্থ্য অধিদপ্তরের সর্বশেষ তথ্য বলছে, করোনায় 24 ঘন্টায় আরও 25 জনের মৃত্যু হয়েছে। মৃতের সংখ্যা বেড়ে 27,393। 815টি ল্যাবে 17,818টি নমুনা পরীক্ষায় শনাক্ত 818। মোট শনাক্ত 15,50,371। নতুন 965 জন সহ সুস্থ 15,10,167। পরীক্ষার বিপরীতে দৈনিক সংক্রমণ হার 4.59%, সুস্থতা 97% বেশি এবং মৃত্যুহার 1.77%। এদিকে প্রবাসীদের জন্য বিমানবন্দরে প্রস্তুত হয়েছে করোনা পরীক্ষার ল্যাব, অথচ নানা জটিলতায় আটকে আছে পরীক্ষা কার্যক্রম। আরটিপিসিআর মেশিন স্থাপন পরিদর্শন শেষে স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক নাসিমা সুলতানা জানান, করোনা পরীক্ষার ফি 2,000 টাকার কম হবে। একটা টেস্ট রানের জন্য আজকে এই টেস্ট রানটা হবে এবং ইতিমধ্যে আমরা এগুলো সিভিল এভিয়েশন এবং সবাইকে জানিয়ে দিব যে ল্যাব তৈরি আছে। তারপরে যাত্রীদের যাওয়ার জন্য যে ব্যবস্থাপনাগুলো নেওয়া সেগুলো তারা নেবে। আমরা প্রস্তুত বলার পরেও আরও 2 দিন সময় লাগবে। এয়ারলাইন্সকে খবর দিবে, তারা তাদের ফ্লাইট শিডিউল দিবে, আমাদের এভিয়েশন এখানে শিডিউল ঠিক করবে। এগুলো করতে যতটুকু আমি শুনলাম যে আর 2 দিন সময় লাগবে যাত্রী যাওয়ার জন্য। বারডেম হাসপাতালকে একটি আরটিপিসিআর মেশিন হস্তান্তর করেছে পোশাক মালিকদের সংগঠন বিজিএমইএ। স্মৃতিমণ্ডল, 21 টেলিভিশন, ঢাকা। সৌদি আরব থেকে বড় বিনিয়োগ আসছে। আগামী সপ্তাহের মধ্যে G2G পর্যায়ে সৌদি আরব ও বাংলাদেশের মধ্যে বিনিয়োগ চুক্তি হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমান। সৌদি সফর শেষে দেশে ফিরে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সাংবাদিকদের এ তথ্য জানান তিনি। তৌহিদুর রহমানের রিপোর্ট। প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমানের নেতৃত্বে একটি প্রতিনিধি দল সৌদি আরব সফর করেন। 8 দিনের সফর শেষে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সফরের বিভিন্ন দিক তুলে ধরেন সালমান এফ রহমান। সফরে সৌদি আরবের বাণিজ্য বিনিয়োগ মন্ত্রী সহ ব্যবসায়ীদের সাথে বৈঠক করেন বাংলাদেশের প্রতিনিধি দল। সৌদি আরবের কাছে বাংলাদেশ 138টি পণ্যের কোটামুক্ত বাজার সুবিধা চেয়েছে। প্রস্তাব দেওয়া হয়েছে বাংলাদেশে বিনিয়োগের। আমাদের সাথে G2G পিপিপি এগ্রিমেন্ট যেটা করার কথা ছিল, অনেক দিন থেকে এটা পেন্ডিং আছে। তারা সেই সিদ্ধান্তটা নিয়েছে, তারা এটা সই করবে আগামী 7 থেকে 10 দিনের মধ্যে। যে কোনো সময়ের তুলনায় বাংলাদেশের সঙ্গে সৌদি আরবের সম্পর্ক ভালো মন্তব্য করে সৌদি ব্যবসায়ীদের জন্য বাংলাদেশে বিশেষ অর্থনৈতিক অঞ্চল তৈরির প্রস্তাব দেওয়া হয়েছে বলেও জানান তিনি। তারা এখানে সোলার প্রজেক্ট করতে চায় আর বড় আপনার গ্যাস বেস প্রজেক্ট করতে চায়, তারা এলএনজি টার্মিনাল করতে চায়। কক্সবাজারের সামগ্রিক উন্নয়ন এবং ঢাকা থেকে পায়রা পর্যন্ত রেললাইন প্রকল্পে বিনিয়োগে সৌদি আরব ইতিবাচক বলে জানানো হয় সংবাদ সম্মেলনে। বিরাট নির্বাহী চেয়ারম্যান সহ সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তারা এ সময় উপস্থিত ছিলেন। কক্সবাজারের ডেভেলপমেন্টের জন্য সেটাতেও তারা খুব ইন্টারেস্টেড। তৌহিদুর রহমান, 21 টেলিভিশন, ঢাকা। হত্যাকাণ্ডে 6 বছর পর ধরা পড়ল খুনি। পুলিশ ব্যুরো অফ ইনভেস্টিগেশনের তদন্তে বের হয় হত্যাকাণ্ডের রহস্য। সংবাদ সম্মেলনে পিবিআই জানায়, বিয়ের প্রলোভনে শম্পা বেগমকে খুলনা থেকে চট্টগ্রামে এনে হত্যা করে অবসরপ্রাপ্ত নৌবাহিনীর সদস্য রেজাউল করিম স্বপন। ঘটনার 6 বছর পর শুক্রবার কুমিল্লা থেকে স্বপনকে গ্রেফতার করে পিবিআই। রিপোর্ট করছেন রাসেল খান। 2012 সালে খুলনায় চিকিৎসা নিতে এসে তৎকালীন নৌ সদস্য রেজাউল করিমের সাথে পরিচয় হয় শম্পা বেগমের। সম্পর্ক গড়ায় প্রেমে। 3 বছর প্রেম, এরপর বিয়ের চাপ দিলেই বাধে বিপত্তি। প্রেমের টানে ঘর ছাড়লেও সংসার করা হয়নি শম্পার। 2015 সালের 3 মে গাবতলী বাসস্ট্যান্ড থেকে অজ্ঞাত তরুণীর লাশ মেলে। এরপর ময়নাতদন্তের জন্য পাঠানো হয় হাসপাতালে। প্রথমে মামলাটির তদন্ত করে পুলিশ, এরপর সিআইডি দীর্ঘ 4 বছর তদন্ত করে। লাশের পরিচয় শনাক্ত না হওয়ায় আদালতে চূড়ান্ত রিপোর্ট দাখিল করে সিআইডি। এরপরই তদন্তের ভার পায় পিবিআই।
আলোচিত হত্যাকাণ্ডের রহস্য উদ্ঘাটন করে সংস্থাটি। উনি বলছেন যে তখন আমি তার ওড়না দিয়ে তাকে মেরে ফেলার পর আমার হলুদ যে ট্রাঙ্কটি ছিল, শম্পা যেটি তার বাবার কাছ থেকে এনেছিলেন, সেটির মধ্যে শম্পাকে চেপে টুপে ঢুকানোর পর একটি রিক্সা ঠিক করেন। সকলের সামনে ট্রাঙ্কটি রেখে তিনি একটি টিকিট কাটেন এবং টিকিট কেটে তিনি ওই রিক্সাওয়ালাকে দিয়ে আর তিনি ধরে লাগেজের নিচে ঢুকিয়ে দেন। প্রতারণার উদ্দেশ্যে শম্পার সাথে প্রেমের সম্পর্ক গড়ে স্বপন। শম্পার মা এবং শম্পা গেছিল ডাক্তার দেখাতে, সেই সময় তার সাথে আলাপ। সেই সময় তার মনে হয়েছিল শম্পার অনেক টাকা পয়সা আছে, তিনিও আর্থিক একটু সমস্যায় ছিলেন। তিনি কিন্তু তখন বিবাহিত, শম্পা জানেন না। দোষ স্বীকার করে আদালতে 164 ধারার জবানবন্দি দিয়েছে অভিযুক্ত স্বপন। শেষ পর্যন্ত নিখোঁজ শম্পার সন্ধান পেল তার পরিবার। খুনির সর্বোচ্চ শাস্তির দাবি করেছেন তার বাবা। মেয়ে নিখোঁজ আজকে 6 বছর 4 মাস। তখন আর কি জানতে পারলাম যে সম্ভবত আমার মেয়ের হয়তো ডেড বডি পাইছে। আজকে আইসেই দেখলাম যে আমার মেয়ের ওই যে ট্রাঙ্ক এবং ওই লাশের ছবি। আমি বাবা হিসেবে চাই আমার সন্তান যেরকম সে মেরে ফেলিছে তারও যেন ফাঁসি হয়। রাসেল খান, 21 টেলিভিশন, ঢাকা। 1974 সালের 25 সেপ্টেম্বর বিশ্বমঞ্চে বাংলা উদ্ভাসিত হল বঙ্গবন্ধুর কণ্ঠে। জাতিসংঘ অধিবেশনে শেখ মুজিবের বাংলায় দেয়া সে বক্তৃতা আজও মহিমান্বিত। আকবর হোসেন সুমনের আরেকটি রিপোর্ট। 7ই মার্চ 1971, ঐতিহাসিক রেসকোর্স ময়দান। জনতার মঞ্চে স্বাধীনতার অমর কবি শেখ মুজিবের কণ্ঠে বেজে উঠল 7.5 কোটি বাঙালির শোষণ মুক্তির বীজ মন্ত্র। এবারে সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম, এবারে সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম। জাতির পিতার আহ্বানে যুদ্ধ জয় করে লাল সবুজ পতাকা ছিনিয়ে এনেছে মুক্তিকামী বাঙালি। অতঃপর বঞ্চিত মানুষ আর বিধ্বস্ত ভূখণ্ডের দায়িত্ব কাঁধে তুলে নেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। আমরা সবাই বাঙালি। মুক্তি লাভের পর শুরু হয় দেশ গড়ার দ্বিতীয় বিপ্লব। শেখ মুজিবুর রহমান 1974-এর 25 সেপ্টেম্বর জাতিসংঘ শুনল বাংলা ভাষণ। সাধারণ পরিষদের 29তম অধিবেশনে তিনি তুলে ধরলেন জয় জনতার আনন্দ বেদনা। যুদ্ধের ধ্বংসস্তূপের উপরই বাংলাদেশের জন্ম হয়েছিল। বঞ্চিত ও নির্যাতিত মানুষের অধিকার প্রতিষ্ঠার উচ্চারণ ধ্বনিত হল বাঙালি জাতির পিতার কণ্ঠে। ইংরেজিতে বক্তৃতার অনুরোধ থাকলেও রক্তে অর্জিত মাতৃভাষার প্রতি আনুগত্য থেকে বঙ্গবন্ধু বাংলায় ভাষণ দিয়েছিলেন। একটি স্বাধীন দেশের স্বাধীন নাগরিক হিসাবে মুক্ত সম্মানজনক জীবনযাপনের অধিকার অর্জনের জন্য বাঙালি জাতি বহু শতাব্দী ধরে সংগ্রাম চালিয়ে এসেছে। এশিয়া, আফ্রিকা ও লাতিন আমেরিকার বর্ণ বৈষম্যের বিরুদ্ধেও তার দরাজ উচ্চারণ ছিল জাতিসংঘ অধিবেশনে। সেদিনের ভাষণে তিনি নিপীড়িত মানুষের কথা খুব গভীর মর্যাদার সঙ্গে বলেছেন, প্রতিবাদী চেতনায় উদ্বুদ্ধ করেছেন মানুষকে। বিশ্বের যত নিপীড়িত মানুষ আছে তারা এই ভাষণের মর্যাদায় নিজেদের অধিকারের জায়গাকে দেখতে পেয়েছে। যুদ্ধ বিধ্বস্ত বাংলাদেশের চিত্র তুলে ধরে দেশ পুনর্গঠনে সহযোগিতার হাত বাড়াতে সদস্য রাষ্ট্রগুলোর প্রতি আহ্বান জানিয়েছিলেন বঙ্গবন্ধু। বাঙালি জাতিকে, বাংলা ভাষাকে বিশ্বের দরবারে পৌঁছে দেওয়ার এটা ছিল একটি মহান ব্রত। পিপলস রিপাবলিক অফ বাংলাদেশ। পিতার দেখানো পথেই হাঁটছেন কন্যা শেখ হাসিনা। বিশ্বসভায় স্বদেশের অস্তিত্ব জানান দিয়ে বাংলাদেশের অবস্থান সুদৃঢ় করেছেন। বাংলা পেয়েছে আন্তর্জাতিক মাতৃভাষার সম্মান। আমাদের 21 দফার রাজনৈতিক অঙ্গীকার মূলত জনগণের কল্যাণে নিমিত্ত গৃহীত অঙ্গীকার। আকবর হোসেন সুমন, 21 টেলিভিশন, ঢাকা। এবার আমাদের বিশেষ আয়োজন সংগ্রাম উন্নয়ন অর্জনে শেখ হাসিনা। করোনায় ধরাশায়ী পৃথিবীর বহু দেশ, ভেঙেছে অর্থনীতি, বিপর্যস্ত কোটি কোটি মানুষ। কোভিডের সেই চ্যালেঞ্জ মোকাবেলা করে অল্প সময়ে ঘুরে দাঁড়িয়েছে বাংলাদেশ। শেখ হাসিনার অনন্য সাফল্য গাথার বাকিটা জানাচ্ছেন প্রণব চক্রবর্তী।
করোনা ভাইরাস বিবর্ণ করে থমকে দিয়েছে গোটা বিশ্বকে, ভয়ানক হয়ে তার পদচিহ্ন রেখে চলেছে ইতিহাসে। সালের মার্চে প্রথম করোনা রোগী শনাক্ত হয় বাংলাদেশে। জনগণের জীবন বাঁচাতে দীর্ঘ ৬৬ দিন টানা ছুটি ঘোষণা করে সরকার। এই ছুটি সহ করোনাকালীন নানা প্রতিবন্ধকতা ও প্রতিকূলতা সত্ত্বেও প্রধানমন্ত্রীর দূরদর্শী নেতৃত্বে বাংলাদেশ অব্যাহত রেখেছে উন্নয়ন ও কল্যাণ যাত্রা। করোনা ভাইরাসের প্রভাব মোকাবেলায় ২৩টি প্রণোদনা প্যাকেজে ১,২৮,৪৪১ কোটি টাকা ঘোষণা করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ফলে সরকারি ও বেসরকারি খাতের নানা প্রচেষ্টায় ঘুরে দাঁড়িয়েছে দেশের অর্থনীতির চাকা। উদ্যোক্তাদের প্রতিযোগিতার সক্ষমতা অক্ষুণ্ণ রাখাই হলো আর্থিক সহায়তা প্যাকেজের মূল উদ্দেশ্য। এছাড়া বিভিন্ন দেশে বাংলাদেশের তৈরি পোশাকের অর্ডার বাতিল হওয়ার পর কূটনৈতিক প্রচেষ্টায় এর ৪০% পুনরুদ্ধার সম্ভব হয়েছে, যার নেতৃত্বে ছিলেন রাষ্ট্রনায়ক শেখ হাসিনা। সঠিক সময়ে প্রধানমন্ত্রীর সঠিক সিদ্ধান্ত দেশের অর্থনীতিকে করেছে সচল, বাংলাদেশকে দিয়েছে শক্ত ভিত্তি। মাঠ প্রশাসনের সাথে তিনি সরাসরি বসতেন। এটার যে নৈতিক যে জোরটা প্রশাসন পায়, সেটা কিন্তু খুব কাজে লেগেছে আমাদের। করোনা নিয়ন্ত্রণে ভ্যাকসিন আমদানিতেও পিছিয়ে নেই বাংলাদেশ। টিকা উৎপাদনের পর বিভিন্ন দেশ যখন টিকা পেতে বেসামাল, তখন বাংলাদেশে একের পর এক এসেছে চালান। শেখ হাসিনার সফল পররাষ্ট্রনীতিতে দ্রুততম সময়ে টিকা পেয়েছে বাংলাদেশ। শেখ হাসিনার দূরদর্শী দৃষ্টি, বাংলাদেশের উন্নয়ন আর অপ্রতিরোধ্য অগ্রযাত্রা এখন দক্ষিণ পূর্ব এশিয়ায় রোল মডেল, যার সবই সম্ভব হয়েছে প্রধানমন্ত্রীর প্রজ্ঞা ও বলিষ্ঠ নেতৃত্বে। প্রণব চক্রবর্তী, ২১শে টেলিভিশন, ঢাকা। নিচ্ছি সংবাদ বিরতি, যখন ফিরছি তখন থাকছে বিজয় দিবসে 5G সেবা, অচিরেই টেলিযোগাযোগ খাতে বিপ্লব আসবে জানালেন মন্ত্রী। নিয়ন্ত্রক সংস্থার উদাসীনতায় ভোক্তার টাকা উধাও করেছে ই ভ্যালি, বিদ্যমান আইনে প্রতারণা ঠেকানো সম্ভব বলছেন বিশেষজ্ঞরা। আমন্ত্রণ সন্ধ্যা ৭টার ২১শে সংবাদে। বিজয় দিবসে 5G সেবা চালু করার পরিকল্পনার কথা জানালেন ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মুস্তফা জব্বার। 5G ইকোসিস্টেম ইন বাংলাদেশ অ্যান্ড আপকামিং টেকনোলজিস শীর্ষক এক ওয়েবিনারে তিনি বলেন, অচিরেই প্রযুক্তি ও টেলিযোগাযোগ খাতে বিপ্লব আসবে। সম্মিলিত প্রচেষ্টায় টেলিযোগাযোগে বিবর্তন করতে হবে বলে জানান তিনি। উৎপাদনশীল খাতকে প্রাধান্য দিতে 5Gর অনুকূল পরিবেশ নিশ্চিতে কাজ চলছে বলেও জানান মুস্তফা জব্বার। দেশের ৮০% জনগণকে এই সেবার আওতায় আনার মহাপরিকল্পনার কথাও জানান তিনি। আমাদের বিজয় দিবস এইরকম কোনো একটি বড় দিনকে উপলক্ষ করে আমরা এই 5G রোল আউটটা শুরু করব। একই সাথে কিন্তু আমরা আরেকটা কাজ করছি, সেটি হচ্ছে আমাদের বিডিসিএল এরই মধ্যে স্পেশাল ইকোনমিক জোনে তাদের কানেক্টিভিটি দিচ্ছে। শিল্প কলকারখানাগুলোর যে চাহিদা আছে, সেই চাহিদা মেটানোর জন্য পূর্ণ প্রস্তুতি নিয়ে থাকবা। বিদ্যমান আইনেই ই ভ্যালির মতো প্রতিষ্ঠানে প্রতারণা ঠেকানো সম্ভব বলে মনে করেন বিশেষজ্ঞরা। সিপিডি আয়োজিত ওয়েবিনারে তারা বলেছেন, নিয়ন্ত্রক সংস্থাগুলোর সমন্বয়হীনতা ও উদাসীনতায় ই ভ্যালি ভোক্তার হাজার কোটি টাকা উধাও করে দিয়েছে। এ ধরনের প্রতারণা রোধে বিদ্যমান আইনের যথাযথ প্রয়োগ নিশ্চিত করার তাগিদ দেন তারা। আরও জানাচ্ছেন মেহেদি হাসান। প্রতারণার মাধ্যমে হাজার কোটি টাকা হাতিয়ে নেওয়ার পর এখন বন্ধ ই ভ্যালি। এ অবস্থায় ই কমার্স খাতের চ্যালেঞ্জ ও করণীয় নিয়ে এই ওয়েবিনার। এখান থেকে যদি মনিটরিং হয়, আই থিংক ই কমার্স সংশ্লিষ্টরা বলছেন, এ খাতে এখন বাৎসরিক লেনদেন ৮,০০০ কোটি টাকারও বেশি। বর্তমানে ৩০,০০০-এরও বেশি ই কমার্স সাইট আছে। ই ভ্যালির মতো গুটি কয়েক প্রতিষ্ঠানের প্রতারণায় এখন আস্থার সংকট। তবে ই ভ্যালি বা ই অরেঞ্জের মতো প্রতিষ্ঠানের প্রতারণা বিদ্যমান আইনেই ঠেকাতে পারত কেন্দ্রীয় ব্যাংক, প্রতিযোগিতা কমিশন বা ভোক্তা অধিকার অধিদপ্তরের মতো প্রতিষ্ঠানগুলো। ব্যাপারটা অলমোস্ট কাইন্ড অফ, যার লাইসেন্স নাই, যে কেউ লাইসেন্স নাই, they are actually open to do anything. They can actually run a parallel bank without mentioning that it is a bank, or they can run a kind of investment scheme without
like getting registered in any other concerned places. ই কমার্স অ্যাসোসিয়েশন বলছে শুরুতেই তারা ইভ্যালির মতো প্রতিষ্ঠানগুলোর ব্যাপারে সতর্ক করেছিল। এই মডেলে যারা ব্যবসা করছিলেন তাদের টাকার যে ঘাটতি থাকবে এটাতে কোনো ডাউট নেই, কারণ টাকাটা তো আসলে কোথাও নেই। টাকাটা একজন কাস্টমারের টাকা হয়তো আরেকজন কাস্টমারের কাছে রয়েছে। ইভ্যালির প্রতারণাকে নিয়ন্ত্রক সংস্থাগুলোর সম্মিলিত ব্যর্থতা বলছেন আইনজীবী তানজিব আলম। ক্ষতিপূরণের ব্যাপারে আবেগী হওয়ার বদলে বাস্তবভিত্তিক হওয়ার পরামর্শ তার। আমাদেরকে এটা মেনে নিতে হবে যে কিছু কিছু খরচ সে এমন ভাবে করেছে ওগুলা পার্ট অফ দি আপনার সাইফেনিং অফ মানি। যখন আমি বাংলাদেশ ব্যাংকে অন্য কোনো কাজে গেছি, গভর্নর মহোদয়ের সাথে মিটিং হয়েছে, তখন আমরা প্রসঙ্গক্রমে এই বিষয়টা এসেছে, আমি ওনাকে সতর্ক করেছি। এখন জিনিসটা হচ্ছে যে ওনার উপরে যে পলিটিক্যাল প্রেসার ছিল না যে আপনি এখন কিছু করতে যান না, কারণ আমরা রাসেলকে বাংলার জেফ বেজোস হিসেবে ডিক্লারেশন দিয়ে দিয়েছি, সেটা তো আমাদের কয়েকজন মিনিস্টার বলেছে। ইভ্যালির প্রতারণার দায় কেউ এড়াতে পারবে না বলে জানান অধ্যাপক রেহমান সোবান। Nothing of the big scams has been happening overnight. It has gone on over a long period of time. মেহেদী হাসান, 21 টেলিভিশন, ঢাকা। দখলদার যতই শক্তিশালী হোক, সকল অবৈধ স্থাপনা উচ্ছেদ করে নদীকে দখলমুক্ত করার ঘোষণা দিয়েছে জাতীয় নদী রক্ষা কমিশন। জাতীয় প্রেস ক্লাবে বিশ্ব নদী রক্ষা দিবসের আলোচনায় একথা বলেছেন কমিশনের চেয়ারম্যান ASM আলী। মিনালা দিবার রিপোর্ট। নদী একটি জীবন্ত সত্তা, যে কোনো মূল্যে নদীকে তার মতোই চলতে দিতে হবে। কিন্তু বাস্তব চিত্র বলে অন্য কথা। এখনো দখল ও দূষণে বিপন্ন দেশের বেশিরভাগ নদ নদী। প্রকৃতি রক্ষায় পেশি শক্তির আস্ফালন রুখে দেওয়ার কথা বললেন পরিবেশবিদ ও গবেষকরা। নদীর নিউট্রিয়েন্ট, দূষিত নিউট্রিয়েন্টগুলো তার পাশে যে ধান ক্ষেত, তার সাথে যে ফলাদি, সেখান থেকে কিন্তু আমরা ইনডাইরেক্টলি গ্রহণ করছি, আর যার ফলে আমরা হয়তো পঙ্গুত্বের দিকে যাব, আমরা হয়তো অসুস্থ হয়ে পড়ব। শুধু তাই নয়, দেশের উন্নয়নকে টেকসই করতে হাওর বাওর ও জলধারাকে রক্ষা করতে হবে বলেও মত তাদের। নদী হলো জীবন্ত সত্তা, যেটা হাইকোর্ট রায় দিয়েছে। এই জীবন্ত সত্তাকে যারা 62 প্রকার কেমিক্যাল দিয়ে নষ্ট করতেছে, তাদেরকে জাতির সামনে তাদের মুখোশ খুলে দিতে হবে। নদী যেহেতু জমি 3 ধরনের, নদী প্রবাহ, নদীর ফোরশোর এবং ফ্লুড প্লেন, সেই জন্য ফ্লুড প্লেনকে স্থায়ী কোনো বন্দোবস্ত, স্থায়ী কোনো কাঠামো করা যাবে না। নদী কমিশনের চেয়ারম্যান জানালেন 63,000 দখলদারের তালিকা চূড়ান্ত এবং যুগোপযোগী আইন কানুনও প্রস্তুত। এ পর্যন্ত 18,000 দখলদারকে অপদখলকারী করছে সরকার। আমাদেরকে যা বলেছেন, কাউকে ছাড় না দিতে, আমরা কাউকে ছাড় দিচ্ছি না এবং দেব না। সকল সীমাবদ্ধতা কাটিয়ে জাতীয় নদী রক্ষা কমিশনকে আরো শক্তিশালী করতে প্রয়োজনীয় উদ্যোগ নেয়ার আহ্বান বক্তাদের। মিনালা দিবা, 21 টেলিভিশন, ঢাকা। নিচে আরো একটি সংবাদ বিরতি। যখন ফিরছি তখন অন্যান্য খবরের সঙ্গে আরো থাকবে। কোস্টগার্ডের টহলে সমুদ্রে কমেছে জলদস্যুদের হামলা, লুটতরাজ, জাহাজ চলাচলে স্বস্তি। আবারও আমন্ত্রণ সন্ধ্যা 7টার 21 সংবাদে। প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে মুকুটমণি উপাধিতে ভূষিত করায় আনন্দ মিছিল করেছে বাংলাদেশ আওয়ামী যুবলীগ। শনিবার সকালে রাজধানীর বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে কেন্দ্রীয় কার্যালয়ের সামনে আনন্দ মিছিল বের করে সংগঠনের নেতাকর্মীরা। মিছিল পূর্ববর্তী সমাবেশে নেতারা বলেন, শেখ হাসিনার এ অর্জন বাঙালি জাতির জন্য গৌরবের। বক্তারা বলেন, রাষ্ট্রনায়ক শেখ হাসিনার নেতৃত্বে জাতিসংঘ ঘোষিত টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা SDG অর্জনে বাংলাদেশ বরাবরই সফলতার সঙ্গে এগিয়ে চলেছে। কদিন আগেও সমুদ্রে বিদেশি জাহাজের হামলা ছিল নৈমিত্তিক ঘটনা। কোস্টগার্ডের নিয়মিত টহল আর অত্যাধুনিক সরঞ্জামাদি যোগ হওয়ায় সমুদ্রে শান্তি ফিরেছে। চট্টগ্রাম ঘুরে এসে আব্দুর রেজ্জাকের ছবিতে বিস্তীর্ণ জলসীমায় নতুন সম্ভাবনার কথা জানাচ্ছেন আহমদ বাবু। উত্তাল সমুদ্র মাঝে মধ্যেই আরও বিক্ষুব্ধ হয়ে উঠত জলদস্যুদের হামলায়। চলত লুটতারাজ, মাঝে মধ্যে পুরো জাহাজের মালামাল গায়েব করে দিত ডাকাত দল। সম্প্রতি ঝুঁকি কমেছে। বেশ কবছর ধরেই সমুদ্রে স্বস্তি ফেরাতে কাজ করে যাচ্ছে কোস্টগার্ড। 2016 সালের পর থেকে চট্টগ্রামের বহিনোঙ্গর, কুতুবদিয়া ও পার্শ্ববর্তী এলাকায় ঘাঁটি গেড়েছে কোস্টগার্ড। 2016 সালের আগে অনেক বেশি পাইরেসি হতো। পাইরেসির দিক থেকেও বাংলাদেশের র্যাঙ্কিং ছিল একেবারে উপরের দিকে, যখন বিদেশি জাহাজ বাংলাদেশে আসতে চাইতো না।
আস্তে আস্তে করে 16 সালের পর থেকেই অবস্থার উন্নতি হয় এবং প্যারিসি অনেক নিচে নেমে আসে। 2021 সালে গত 9 মাসে বাংলাদেশের বহির্নোঙরে কোনো প্যারিসি সংঘটিত হয়নি। এরই মধ্যে সংস্থাটি রপ্তানি পণ্যবাহী অনেকগুলি জাহাজের মালামাল উদ্ধার করেছে। প্যারিসি শূন্য হলে সেটার ইম্প্যাক্ট অনেক বড়। ডাইরেক্টলি বাংলাদেশের জনগণ, বাংলাদেশের সরকার, সার্বিকভাবে বাংলাদেশের ইকোনমি এটা থেকে ডাইরেক্টলি বেনিফিটেড হয়। সমস্ত সংস্থাগুলো যদি সমন্বিতভাবে মনোভাবটা রাখে, এদের সাপোর্ট পেলে এবং আমার সামর্থ্য একটু বেড়ে গেলে আমি ইনশাল্লাহ এটা বজায় রাখতে পারবো। সমুদ্রে বিভিন্ন অপারেশনাল কর্মকাণ্ড, বহির্নোঙরে অবস্থান করা জাহাজের নিরাপত্তা এবং চট্টগ্রাম বন্দরের নিরাপত্তায় বাংলাদেশ কোস্টগার্ডের সক্ষমতা কম থাকা সত্ত্বেও 2021 সালের জানুয়ারি থেকে এ পর্যন্ত চট্টগ্রাম বন্দরে কোনো ধরনের চুরি ডাকাতির ঘটনা ঘটেনি। এ কারণে বহির্বিশ্বে বাংলাদেশের নিরাপত্তা প্রশংসিত হয়েছে। চট্টগ্রাম বন্দর থেকে আহমদ বাবু, 21 টেলিভিশন। এবার আমাদের বিশেষ আয়োজন আমার বাংলা। আধুনিক শহরে রূপান্তরিত হচ্ছে সিলেট। রাস্তার উপর থাকছে না বিদ্যুৎ, টেলিফোন সহ অন্যান্য তারের জঞ্জাল। এরই মধ্যে হযরত শাহজালাল মাজার রোড সহ 2টি সড়কের সব তার নেওয়া হয়েছে মাটির নিচ দিয়ে। আরও 11 সড়কের তার নেওয়া হচ্ছে মাটির নিচ দিয়ে। সিলেট বিভাগীয় প্রতিনিধি ওয়েস্ট খসরুর রিপোর্ট জানাচ্ছেন সমর ইসলাম। 2019 সালে সিলেট নগরীর প্রধান সড়ক শাহজালাল মাজার রোডে শুরু হয় উপরিভাগের তারের জঞ্জাল ভূগর্ভে নেয়ার কাজ। পরে নগরীর কোর্ট পয়েন্ট থেকে চৌহাট্টা হয়ে আম্বরখানা পর্যন্ত সড়কেও এই প্রকল্পের কাজ শুরু হয়। এখন চেহারা বদলে গেছে এ দুটি সড়কের। গুলোতে তারবিহীন রাস্তা হবে, জঞ্জাল মুক্ত রাস্তা হবে। এইভাবে বাকি যে কাজগুলো রয়েছে তা যেন অতি দ্রুত সম্পন্ন হয়। জনগণের হৃদয়ের সেই বাসনাকে তিনি উপলব্ধি করতে পারেন বলেই কিন্তু তার মাধ্যমে এই প্রকল্পগুলো, তার সহযোগিতায় প্রকল্পগুলো বাস্তবায়িত হচ্ছে। প্রকল্পের কাজে খুশি সুধী সমাজও। জানান, গোটা নগরী এ প্রকল্পের আওতায় নিয়ে আসলে সুফল পাবে বাসিন্দারা। সিলেট মহানগরী ইলেকট্রিক লাইন থেকে শুরু করে ইন্টারনেট, ডিশের কেবল, টেলিফোন লাইন, এই সমস্ত লাইন আন্ডারগ্রাউন্ড দিয়ে নেওয়া হচ্ছে। এটা অবশ্যই পজিটিভলি আমরা দেখি। এখন আরও 11 সড়কে এই প্রকল্প গ্রহণের লক্ষ্যে প্রস্তাব দেয় সিটি কর্পোরেশন। পররাষ্ট্রমন্ত্রী ডক্টর AK আব্দুল মোমেনের সহযোগিতায় সে প্রকল্পেও সাড়া মিলেছে বলে জানান সিটি মেয়র। রাস্তার দুদিকে পাইপলাইন, পানি লাইন চলে গেল যাতে রাস্তা ক্রস করে কাটতে না হয়। ড্রাই সিজনটা আসার পরে নভেম্বর ডিসেম্বর হইতে তো ইনশাআল্লাহ সিলেট শহরের কোনো রাস্তাই এইভাবে পড়ে থাকবে। এই প্রকল্পের জন্য এরই মধ্যে সিটি কর্পোরেশনের পক্ষ থেকে বেশ কিছু কাজ এগিয়ে রাখা হয়েছে। সমর ইসলাম, 21 টেলিভিশন। এবার সোশ্যাল ইসলামী ব্যাংক লিমিটেড বাণিজ্য সংবাদ। চট্টগ্রামে হয়ে গেল জেলা সিমেন্ট ডিলার অ্যান্ড মার্চেন্টস গ্রুপের কার্যকরী পরিষদের অভিষেক। নতুন এই কমিটি 2023 সাল পর্যন্ত দায়িত্ব পালন করবে। সকালে চট্টগ্রামের আগ্রাবাদ এক্সেস রোড এলাকায় একটি কমিউনিটি সেন্টারে অভিষেক অনুষ্ঠানে ছিলেন মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক সিটি মেয়র আজম নাসির উদ্দিন। তিনি বলেন, দেশ জুড়ে চলছে উন্নয়নের কর্মযজ্ঞ। এই উন্নয়নের অন্যতম একটি উপাদান সিমেন্ট শিল্প। এই শিল্পের উন্নয়ন ও বিকাশে সরকার, ব্যবসায়ী ও জনগণের সম্মিলিত প্রচেষ্টা প্রয়োজন। অনুষ্ঠানে মহানগর আওয়ামী লীগের সহসভাপতি খোরশেদ আলম সুজন সহ জেলা সিমেন্ট ডিলার অ্যান্ড মার্চেন্ট গ্রুপের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। তৃতীয় দফায় নির্বাচনে অংশ নিতে মনোনয়নপত্র কিনেছেন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন। আগামী 6 অক্টোবর অনুষ্ঠিত হবে বিসিবি নির্বাচন। মনোনয়নপত্র কেনার শেষ দিন আজ। ক্যাটাগরি 2 এ পরিচালক পদ থেকে মনোনয়নপত্র সংগ্রহ করেন পাপন। ঢাকার ঐতিহ্যবাহী ক্লাব আবাহনী লিমিটেড থেকে কাউন্সিলরশিপ পেয়েছেন তিনি। এই ক্যাটাগরি থেকে 56 জন ভোটার ভোট দিয়ে 12 পরিচালক নির্বাচন করবেন। এদিকে খালেদ মাহমুদ সুজনের বিপক্ষে দাঁড়ালেন সাকিব মুশফিকদের কোচ নাজমুল আবেদিন ফাহিম। সংবাদ শেষ করব বঙ্গবন্ধু বাপু ডিজিটাল এক্সিবিশনের খবর দিয়ে। মুজিব বর্ষ ও স্বাধীনতা সুবর্ণ জয়ন্তীর আয়োজনের অংশ হিসেবে রাজধানীতে শুরু হয়েছে বঙ্গবন্ধু বাপু ডিজিটাল এক্সিবিশন। মহাত্মা গান্ধী ও বঙ্গবন্ধুর বর্ণাঢ্য জীবনের আলোকচিত্র নিয়ে জাতীয় শিল্পকলা একাডেমির চিত্রশালার প্রদর্শনীটি চলবে 11 অক্টোবর পর্যন্ত। এই রিপোর্টে আরও জানাচ্ছেন মোহাম্মদ নুরুন নবী।
1947 সালের 13ই আগস্ট মহাত্মা গান্ধীর সাথে তরুণ ছাত্রনেতা শেখ মুজিবুর রহমানের সাথে সাক্ষাৎ হয় কলকাতায়। এই দুর্লভ ও একমাত্র ছবিটি স্থান পেয়েছে বঙ্গবন্ধু বাপু ডিজিটাল এক্সিবিশনে। একই ছাদের নিচে অহিংস আন্দোলনের নেতা মোহনদাস করিমচাঁদ গান্ধী এবং বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছবির প্রদর্শনী শিল্পকলার গ্যালারিতে। It's a digital exhibition on the two great leaders. It allows you to see what are these values that these two great leaders had. That both the leaders had a lot of similarities. The first similarity, which I like to tell you, was the love of their people. সমসাময়িক সময়ে এই দুই মহান নেতা দখলদার শক্তির হাত থেকে দুটি জাতিকে দিয়েছিল স্বাধীনতা ও মুক্তির স্বাদ। এই দুই লিজেন্ড এখনো বিশ্বের মানুষের কাছে অনুপ্রেরণার অংশ। তাদের তুলে ধরতেই এই আয়োজন। The evolution of Bangabandhu's political thought and his political journey, you can see the points of convergence between the two leaders. The leader who till the end believed in political solutions rather than resorting to violence actions. স্বাধীনতা অর্জনের পথে তাজা রক্ত উৎসর্গের অবদান রাখায় প্রায় অভিন্ন ইতিহাস দুই দেশের। বিশ্বে এমন নজির খুব কমই রয়েছে। It's necessary for people across the world to learn about and follow Bangabandhu's ideology, to reap its benefits, and we believe that Bangabandhu is also Vishwa Bandhu or friend of the world. সারা বিশ্বব্যাপী আমাদের দুই দেশের জাতির পিতার যে অর্জন, তাদের যে ত্যাগ, সেটি আমরা সারা বিশ্বকে দেখিয়ে দিতে চাই আমাদের বন্ধুত্বের বন্ধন। সকাল 11টা থেকে রাত 8টা পর্যন্ত প্রদর্শনীটি চলবে 11ই অক্টোবর পর্যন্ত। এরপর পর্যায়ক্রমে সিলেট, চট্টগ্রাম, খুলনা, রাজশাহী এই 4টি বিভাগীয় শহরে ছবিগুলো প্রদর্শিত হবে। মোহাম্মদ নুরুন নবী, একুশে টেলিভিশন, ঢাকা। শেষ করছি সন্ধ্যা 7টার 21 সংবাদ। তবে যাবার আগে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনামগুলো আরও একবার। সাশ্রয়ী মূল্যে টিকা নিশ্চিতের আহ্বান প্রধানমন্ত্রীর, রোহিঙ্গা সংকট সমাধানে গঠনমূলক উদ্যোগের তাগিদ। আগামী বছরের জুনেই পদ্মা সেতুতে চলবে যানবাহন, ঢাকা আশুলিয়া এক্সপ্রেসওয়ে নির্মাণ কাজের উদ্বোধন। করোনায় সংক্রমণ ও মৃত্যুহার নিম্নগামী, বিমানবন্দরে ল্যাব চালু হলেও ঠিক হয়নি পরীক্ষা শুরুর দিনক্ষণ। আসছে সৌদি বিনিয়োগ, আগামী সপ্তাহের মধ্যে G2G পর্যায়ে চুক্তি, জানালেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা। হত্যাকাণ্ডের 6 বছর পর ধরা পড়ল খুনি, পিবিআইয়ের তদন্তে বের হলো রহস্য। সর্বশেষ খবর জানতে ডায়াল করুন 2021 নম্বরে আর ভিজিট করুন 21.tv.com ওয়েবসাইটে। এছাড়া ফেসবুকে লগ ইন করতে পারেন facebook.com/2124 অনলাইনে। আমাদের পরবর্তী সংবাদ রাত 9টায় দেখার আমন্ত্রণ রইল। দর্শক, স্বাস্থ্যবিধি মেনে চলুন, সুস্থ থাকুন, 21 সংবাদ দেখুন, সঙ্গে থাকুন।